তাদের যে স্পোর্টস পার্সন আছে রণধীর জয়সওয়াল, এই জয়সওয়াল একটা মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যেটা যে ওই যে সংবাদ সম্মেলন হয়েছে যেটা, সে ব্যাপারে ভারতের কোনো ভূমিকা ছিল না। এবং তিনি এই কথাও বলেছেন যে সেখানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন তার কোনটি ভারত সরকার সমর্থন করে না। এটা ভারতের অফিসিয়াল বক্তব্য। এই বক্তব্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে একটা জিনিস পরিধানযোগ্য, যে এই যে ভার্চুয়াল যে মিটিংটা করছেন সেটা শেখ হাসিনা তার পক্ষ থেকে করা হয়েছে, এটার সাথে ভারতীয় কর্তৃপক্ষের কোনো ছিল না। এটা সবাই এটা বুঝতে পারে যে তারা বাধাও দেয় নাই বা উৎসাহ দেয় নাই। আর একটা কথা, যে এই মিটিংটা যে হয়েছে, ভার্চুয়াল মিটিংটা হয়েছে, এটা কিন্তু তারা প্রত্যাখ্যান করে নাই। প্রত্যাখ্যান করছে উনি মিটিং এ যেসব বক্তব্য রাখছে, ওই বক্তব্যগুলি বলছে ভারত যে এগুলি আমাদের, আমরা এগুলিকে সমর্থন করি না। এটা নর্মাল একটা ডিপ্লোম্যাটিক রেসপন্স। এটার ভিতর থেকে আপনার অনেক কিছু বের করে আনা যাবে না। তবে একটা জিনিস, যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, তার যে আপনার কমার্শিয়াল ইন্টারেস্ট, তার বিভিন্ন রকমের যে স্বার্থ আছে, সেই সব স্বার্থ জলাঞ্জলি দিয়ে একজন ব্যক্তি যিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়ে তাকে আশ্রয় নিয়েছেন, তার পক্ষ হয়ে একেবারে ঝাঁপাই পড়বে, এ ধরনের ইমোশনাল তো না, একটা রাষ্ট্র এ ধরনের ইমোশনাল না। সুতরাং শেখ হাসিনা এখানে আছেন, তিনি নিরাপদে আছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার পক্ষ হয়ে ভারতকে বাংলাদেশের সাথে অনেক রকমের মানে ঝাঁপাই পড়বে, এটা করবে সেটা করবে, যেটা এখানে লোকজন বা আওয়ামী লীগের লোকজন ভাবে, সেটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু কারণ না থাকলেও একটা জিনিস হলো কি, যে ভারত কিন্তু এখনো আমাদেরকে সেভাবে বলেনি। প্রথমবার বলেছিল অনেক আগে, যখন উনি প্রথম ওখানে গেলেন। আমাদের প্রশ্নটা হলো কি, শেখ হাসিনা ভারতে আসেন, এটা বাস্তবতা। কিন্তু আমরা জানতেই চাই ভারতে অবস্থানকালীন ওনার স্ট্যাটাসটা, উনি কি হিসেবে আছেন? উনি কি বন্দী হিসেবে আছেন? উনি কি অতিথি হিসেবে আছেন? নাকি উনি কি অন্য একটা দেশ থেকে চলে যাওয়া একজন রাজনৈতিক নেতা হিসেবে আছেন? যেমন তিব্বতের দালাই লামা ভারতে আসেন, ওনার তো ওখানে খুব স্মুথ ওপেন মুভমেন্ট আছে, ওনার মুভমেন্টে কোনো আপত্তি নাই। উনি ওইখান থেকে আবার অন্য দেশে যাচ্ছেন, বেড়াচ্ছেন, আবার আসছেন, অনেক কিছু হচ্ছে। শেখ হাসিনার অবস্থানটা আমার খুব আগ্রহ হয়েছে। এবং ওনাকে আমরা কোথাও দেখিও না, কিন্তু এই যে 2 বছরে, গত 2 বছরে উনি কিন্তু একদিনের জন্য জনসমক্ষে পাবলিক কোন প্লেসে গিয়েছেন, এটা আমরা দেখিনি। ওনার কোন ছবি আমরা দেখিনি। এমনকি আমার জানার খুব আগ্রহ যে আমাদের সরকার কি জানতে চেয়েছে কখনো ভারতের কাছে যে শেখ হাসিনা কি আপনাদের কাছে আছে, উনি কি হিসেবে আছে? যেমন আমি আরেকটা কথা বলি এখানে, যেমন ধরেন আমাদের এখানে হাদি যে হত্যাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, তাকে ভারতে ধরা হয়েছে। সে ভারত তাকেও পাঠায়নি, আমাদের গভর্নমেন্ট তাদেরকেও চেয়েছি, তাকেও চেয়েছি, কিন্তু তার তো একটা স্ট্যাটাস আমরা জানি। সেখানে গ্রেপ্তার হওয়া অবস্থায় আছে, তাই না? তাকে এখানে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে ভারতের শেখ হাসিনার অবস্থানটা, অথবা আওয়ামী লীগের যারা সেন্ট্রাল লিডার বিভিন্ন জায়গায় আছেন, তাদের অবস্থানটা কি ভারতের কাছে? এটা কি আমাদের সরকার কখনো ভারতের কাছে জানতে চেয়েছে? অথবা আপনার কি মনে হয়? আপনার এইখানে যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে শেখ হাসিনাকে প্রেসিডেন্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে, প্রোটোকল দেওয়া, একজন রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের না, রাষ্ট্রপ্রধানের দেওয়া হয়েছে। এবং আমরা ধারণা করতে পারি, যেমন দালাই লামাকেও কিন্তু দালাই লামা একটা সরকারের মতো পরিচালনা করে বহু বছর ধরে, 50 বছর ধরে। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা ট্রিট করতেছে, তাকে কোনো বন্দী হিসেবে না, তাকে অন্য কোনো কিছু না, তাকে অতিথি হিসেবে প্রেসিডেন্টের প্রোটোকল দিয়ে তাকে ওইখানে রাখা হয়েছে। তবে একটা জিনিস যেটা আমি ধারণা করি, যে তার যে এটা কর্মকাণ্ড কিন্তু হেভিলি রেস্ট্রিক্টেড,
হেভিলি রেস্ট্রিক্টেড এই কারণে বলি, তার কিন্তু কোন রকমের ভিডিও কিংবা কোনো ছবি বা কোনো একটা মিটিং এ সে বক্তব্য দিচ্ছেন এ ধরনের কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না। এই যে গত 5ই আগস্টের যে বক্তৃতাটা উনি দিলেন, অডিও দিলেন, এটা নিয়ে নানাবিধ আহ, হয়েছে আপনার, নানাবিধ প্রশ্নের উদয় হয়েছে। কেন উনি ভিডিওতে ওপেনলি বলতে পারলেন না? এটা কি ওনার ইচ্ছা, বা এটা কি একটা রহস্য সৃষ্টি করা? এখানে অনেক প্রশ্নের উত্তর সৃষ্টি হয়েছে। আমার ধারণা এটা ভারত ওনাকে এটাকে অ্যালাউ করে নাই। যে ভারত যদিও বলে যে ওনার কর্মকাণ্ড উনি ইন্ডিপেন্ডেন্ট, ওনাকে আমরা কোন রকমের বাধা দেই না, কিন্তু এটা বুঝতে হবে যে ওনার যেমন ডিব্রিফিং করতো এই জয়সওয়াল, তারপরে এই জয়সওয়াল, আপনি জয়সওয়াল তো না, অজিত দোভাল, তারপরে সিকিউরিটি এজেন্সির লোকজন, ডিব্রিফিং করা হয় কাদেরকে? ডিব্রিফিং করা হয় কাদেরকে? যখন হাই ভ্যালু প্রিজনার, হাই ভ্যালু লোককে পাওয়া যায়, তাদের কাছ থেকে রাষ্ট্রীয় অনেক তথ্য, উনি তো রাষ্ট্রের প্রধান ছিলেন প্রায় 15 বছর, 20 বছর, ওনার কাছে বাংলাদেশ রাষ্ট্রের অনেক রকমের তথ্য আছে বা থাকার কথা, এবং ওনার তো স্মৃতিশক্তিও বিলোপ হয় নাই। এই যে ডিব্রিফিং করা হয়, এখানে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অনেক তথ্য ভারত পেয়ে যাচ্ছে, ভারতের কাছে কিন্তু চলে যাচ্ছে। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, বাংলাদেশের অনেক গোপন তথ্যই তো থাকে, কারণ এরা তো আপনার ওথ নেয়, সিক্রেসি ওথ নেয়। সেই সিক্রেসি ওথ ভঙ্গ করে শেখ হাসিনা কি ভারতকে তথ্য দিচ্ছেন? এটাও কিন্তু একটা আমাদের জানার বিষয়। তাহলে আপনি এক ধরনের আশঙ্কা অনুভব করছেন যে যত দীর্ঘ সময় উনি ওখানে থাকবেন, তত বেশি আমাদের যে রাষ্ট্রীয় গোপন তথ্যগুলো, সেগুলোর নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করার একটা সুযোগ থাকবে। নিঃসন্দেহে। এবং শুধু উনি তো না, আপনার এই যে সিক্রেসি ওথ নেয়া বহু লোক, সিক্রেসি ওথ নেয়া বহু মন্ত্রী, আপনার মিলিটারি অফিসার, তারা যে ওইখানে গেছেন, ওইখানে যে তারাও তো ডিব্রিফিং এর সম্মুখীন হচ্ছেন, এবং বাংলাদেশের অনেক তথ্য চলে যাচ্ছে। এটার একটা ইভালুয়েশন হওয়া উচিত যে কি ধরনের তথ্য এরা দিচ্ছে। রাষ্ট্রীয় তথ্য আর এক রাষ্ট্র পেয়ে যাচ্ছে, প্রতিবেশী রাষ্ট্র, এটা আমাদের সিকিউরিটির জন্য কতটা ড্যামেজিং, এগুলি তো চিন্তার বিষয়। আচ্ছা, এটা একটা বিষয় আছে। আমি মনে করি রাষ্ট্র সরকার এ সমস্ত ব্যাপারে নিশ্চয়ই ভাববেন। আমি কিন্তু এটা খুব একটা অ্যালার্মিং ইনফরমেশন হিসাবে মনে করি, আপনি যেটা বললেন এই মুহূর্তে। আবার এর বিপরীত দিকে আমি আরো কিছু কথা বলতে চাই। এরকম ঘটনা তো ঘটতেই পারে, একটা সরকার যখন চলে যায়, সরকার যখন অন্য দেশের সরকার প্রধান যখন চলে যায়, তখন এই ধরনের আশঙ্কা তো থাকেই। তো আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হলো যে ওই প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, অনেকে উপস্থিত ছিলেন, তাদের অনেকে বিদেশে থাকেন, কেউ কেউ যুক্তরাষ্ট্রে থাকেন, কেউ কেউ অন্য দেশে থাকেন, আবার কারো কারো ঢাকায় বাংলাদেশে তাদের প্রপার্টি আছে, বাড়ি ঘর আছে। এমন দুজনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যেমন এখন সাকিব আল হাসান, ওই দিনই সন্ধ্যার সময় প্রেস কনফারেন্সটা হলো, সাকিব আল হাসান ফিজিক্যালি ছিলেন না, বাট ওনার একটা অডিও বার্তা এবং উনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। ওনার বাড়িতে আগুন দেওয়া হতো। ওখানে নওফেল সাহেব ছিলেন, আমাদের শিক্ষামন্ত্রী চিটাগাংয়ের, ওনার বাড়িতে দেখলাম যে আজকে আগুন দেওয়া। তো এটা কি আপনার কাছে কাকতালীয় মনে হয়, নাকি সরকারের প্ররোচনা এটা ঘটেছে অথবা প্রশ্রয় ঘটেছে মনে হয়, নাকি এটা আরেক ধরনের মব, যে মবকে সরকার বাধা দিচ্ছে? এখানে ধরেন স্টেট নন স্টেট অ্যাক্টর আছে। রাষ্ট্র রাষ্ট্রের যারা এখন ক্ষমতায় আসছেন, বিএনপি লোকেরা হতে পারে, আবার জামাতের লোক হতে পারে, এনসিপি হতে পারে, অথবা আপনার বিক্ষুব্ধ জনগণ হতে পারে। যারাই করুক, এটা বেআইনি কাজ। আপনার বাড়িতে আগুন দেওয়া, মানে আর্সন করা, এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ। এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এই মব কালচার সৃষ্টি করছে তো ইউনূস সাহেব, তার রেশ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, একজন যদি কারোর সাথে ভার্চুয়ালি যোগ দেয়, একজন ব্যক্তি যদি যোগ দেয়, সেটা কি বেআইনি কিনা? যদি বেআইনি না হয়, তাহলে তো বাড়ি আপনি পড়াবেন কেন? আর যোগ দিলে এই কি আপনার
এটা কোন আইনের ধারায় পড়ে, কোন ধারায় আপনি ফেলবেন? যে আপনি তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আপনার যে যেমন বলা হলো যে শেখ হাসিনার বক্তব্য শোনা যাবে না, আপনার এর কোন আইন? আইসিটি কোর্টের থেকে এটা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধারা বা কিছু বর্ণনা করা হয় নাই। আমরা বাক স্বাধীনতার জন্য এইখানে ছড়াই গেল যে আমাদের একজন অ্যাডভাইজার ডাক্তার জাহিদ, উনি বলছেন, উনি রিমাইন্ডার দিচ্ছেন যেটা শাস্তি হবে, শেয়ার করা যাবে না। এটা তো সেই শেখ হাসিনার আমলের যে আইসিটি 57 ধারা, তারপরে বিভিন্ন রকমের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, এবং হাজার হাজার লোককে আপনি জেলে পুরে দিচ্ছেন। বাক স্বাধীনতা তো আমাদের কনস্টিটিউশনে এনশিওর করা হচ্ছে, চিন্তার স্বাধীনতা, আপনার বাক স্বাধীনতা, জীবনের অধিকার, মুভমেন্টের অধিকার, সেগুলিকে ক্ষুণ্ণ করার জন্য তো কিছু করাটা, চেষ্টা করাটা বোকামি। আর একটা কথা, বর্তমানে যে টেকনোলজির যুগ, আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি কিভাবে বন্ধ করবেন? তবে এই যে যে এই আমাদের যে এখানে যে একটা ঘটনা ঘটছে, শেখ হাসিনা বলে একজন ব্যক্তি যে একটা প্রেস কনফারেন্স করছে, এই কথাটা কি কোনো পত্রিকায়, কোনো টিভিতে আসছে? ঠিক আছে, তার কন্টেন্ট আপনি করলেন না, কিন্তু এটা তো একটা ঘটনা ঘটছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি লোক এটা দেখছে, রাইট? এটা আপনি বলেন হেট স্পিচ। আমি এই প্রসঙ্গে একটু বলি, আমি নিজে সাংবাদিকতা ছাত্র, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি, 3 দশকের বেশি সময় সক্রিয় সাংবাদিক ছিলাম, সাংবাদিকতা করেছি, টুকটাক এথিক্সটা বুঝি। তো আদালতের এম্বার্গো আছে শেখ হাসিনার হেট স্পিচের। উনি যদি এমন কোন কথা বলেন, সেটা প্রচার করা যাবে না, জানে কি মানুষের মধ্যে এক ধরনের বিদ্বেষ ছড়াবে, রাজনৈতিক বিদ্বেষ ছড়াতে পারে, আমাদের সার্বভৌমত্বের জন্য যেটা আঘাত হিসেবে আসতে পারে, এ ধরনের কথা উনি বলতে পারবেন না। এই মর্মে একটা নিষেধাজ্ঞা আছে আইসিটি। আইসিটির যিনি চিফ প্রসিকিউটর মিস্টার আমিরুল ইসলাম, উনি একবার বলেছেন, পরশুদিন বলেছেন, যেদিন এই ঘটনা ঘটে তার আগের দিন, না ওই দিন বলেছেন যে শেখ হাসিনার সাধারণ বক্তব্য প্রচারে কোন নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমি দেখলাম আমাদের একজন তথ্য বিষয়ক যিনি উপদেষ্টা আছেন, মিস্টার জাহিদুর রহমান, ডক্টর জাহিদুর রহমান, যিনি জীবনে কোনোদিন সাংবাদিকতাও করেন নাই, জীবনে কোনোদিন বিএনপিও করেন নাই, তিনি বলতেছেন যে কিছুই প্রচার করা যাবে না। এবং উনি কি বলেছেন, আর আমাদের সাংবাদিকরা, সম্পাদকরা, গণমাধ্যমের কর্মকর্তারা তারা কি বুঝেছেন আমি জানি না, কিন্তু পরের দিন দেখলাম ওখানে যে একটা ইভেন্ট হয়েছে, যেটা বললাম, এই ইভেন্টের কোনো খবর কোথাও নাই। তো এই সব মিলিয়ে আমাদের গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং গণমাধ্যমের সম্ভাব্য ভবিষ্যৎ, আপনার অবজারভেশন কি? তাহলে একটা কথা বলি যে হেইট স্পিচ প্রকাশ করা যাবে না। আমি মনে করি যে হেইট স্পিচ করা যায় না, উচিত না। ধর্মের বিরুদ্ধে একটা কথা বা একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে কথা, এটা উচিত না। কিন্তু আপনি যদি না শুনেন বক্তব্যটা, না শুনেন, আপনি এইটা কিভাবে বুঝবেন যে এটা হেইট স্পিচ না লাভ স্পিচ না জাস্ট পিস স্পিচ? আপনি কিছু বুঝবেন না, আপনি তো শুনতে হবে। এই যে শোনার অধিকারটা, এই অধিকারটা যখন এই অ্যাডভাইজার মহোদয় আমাদের কাছ থেকে নিয়ে যেতে চায়, তখন আমাকে মনে হয় আমার কাছে যে উনি শেখ হাসিনার একজন স্পিরিচুয়াল স্টুডেন্ট। শেখ হাসিনা তো এইরকম বলতো, এবং এসব বলার জন্য আমি বহু লোককে কিন্তু সে জেল খাটাইছে, বহু লোক জেল খাটছে। আমি একসময় যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব মামলা হইতো সেগুলি আমি কাজ করছি, জড়িত ছিলাম, যে বহু লোক, কয়েক হাজার লোক এখানে কনভিকশন হয় না, কিন্তু জেল খাটে, বহুদিন জেল খাটে, আদালতে যাইতে হয়, হেনস্থা হয়, মায়ের ধৈর্য খায়। তো এটা হচ্ছে আর সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আমি কিছুটা দ্বিধান্বিত। এই কারণে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 300 সাংবাদিক জেলে আছে কি হত্যা মামলায়। এখন এরা বলেন যে এরা অ্যাবেটার, অর্থাৎ শেখ হাসিনা যে হত্যাগুলি করছে তাকে তারা ই করছে, মানে উৎসাহ দিছে, অ্যাবেটার। কিন্তু আপনার
এখানে তো ডাইরেক্ট কোনো প্রমাণ নাই যে তারা বলছে যে আপনি মারেন, আপনি মারেন। তারা যে কাজটা করছে এটা খুব আনএথিক্যাল কাজ, ইলিগাল না, আনএথিক্যাল। সেটা হচ্ছে তারা চাটুকারিতা করতো, ব্যাপক রকমের চাটুকারিতা করতো, এত চাটুকারিতা করতো যেটা সাংবাদিকতার মধ্যে পড়ে না। এবং কিছু কিছু সাংবাদিক তো, কিছু কিছু না, একটা উল্লেখযোগ্য অংশই তো আপনার টাকা পয়সা লেনদেন করছে, এর কাছ থেকে টাকা নিয়ে খবর বন্ধ করে দিছে বা খবর ছাপাইছে। এ ধরনের কাজের সাথে অনেকে জড়িত ছিল বলে জানা যায়। এরা কেউই কিন্তু সাত ধোয়া তেঁতুলের বিচি না, এটা বলতে হবে। কিন্তু তারা তো হত্যাকারীও না। আপনার যে তারা যে পিস্তল হাতে যে ধাওয়ায় ধাওয়ায় লোক মারছে, স্নাইপার দিয়ে মারছে না, তাদের যে অপরাধ তারা করছে সেই অপরাধে তাদেরকে প্রসিকিউট করেন, আপনি তাদেরকে দুদকে দেন, ভালো কথা। কিন্তু আপনি তাদেরকে জেলে আটকায় রাখছেন, জামিন দিচ্ছেন না, এবং হত্যা মামলায় দিচ্ছেন, যে মামলাগুলি সবাই বলে, এবং বিএনপির লোকেরাও, বিএনপির আইনজীবীরাও বলে এই মামলাগুলির তো কোনো ভবিষ্যৎ নাই, অর্থাৎ হেনস্থা করছেন। এখন যেসব মুক্ত পাখি, অর্থাৎ মুক্ত পাখি যখন বন্দি পাখিকে দেখে, মুক্ত পাখি ভয় পায়। এই মুক্ত সাংবাদিকরা যখন বন্দি সাংবাদিকদেরকে দেখে, তাদেরকে হাত করা পড়ায়া এই আদালতে উঠানো হচ্ছে, নামানো হচ্ছে, তারা কিন্তু ভীত হয়। এই ভীতিটা, এই যে মানে ভয়ের সংস্কৃতি শেখ হাসিনা আপনার ই করে দিচ্ছিল, মানে ছড়াই দিতে পারছিল। এখন কি এই সরকারও কি সেই ভীতির সংস্কৃতি কি ছড়াই দিতে চাচ্ছে কিনা, এবং তাদের সহযোগী তো এইসব কথা থেকে বোঝাই যায়। এটা কিন্তু আমার এই গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত হবে। আপনার বাক স্বাধীনতাকে রুদ্ধ করতে পারেন না, এটা আমাদের সংবিধানে দেয়া আছে। আপনি মানুষ পারবেনও না। আপনার এই বর্তমান যুগে আপনি বাক স্বাধীনতা রুদ্ধ করতে যাওয়া মানে আপনার একেবারে বোকার স্বর্গে বাস করা। জি, আমরা এর মধ্যে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমাদের সংবাদ মাধ্যম নিয়ে, যে বিশেষ করে যেমন ধর সরকার পরিচালিত, সরকার মালিকানাধীন যে বিটিসি, আপনার বিটিভি আছে, বিটিভি আপনার, আপনি যেখানে বাসা তার পাশেই বিটিভি, বিশাল ভবন। কিন্তু এত বড় ভবন, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, এত বাজেট, এটা এটার ভূমিকা আমাদের দেশের গণমাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কতটুকু আছে, এটা নিয়ে আমার ব্যাপক সন্দেহ। মানুষ আদৌ এটা দেখে কিনা এটা নিয়েও সন্দেহ, এদের খবর কেউ শুনে কিনা এটা নিয়েও আমার কিছু সন্দেহ আছে। তার মধ্যে একজন সাংবাদিককেই তার মহাপরিচালক হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। আপনি কি এখন বিটিভির ভবিষ্যতে আশাবাদী হবেন কিনা সামনের দিনগুলোতে? আসলে কি কাঠামোগত পরিবর্তন না হলে একজন সাংবাদিক দিলে তো হবে না, এবং সেই সাংবাদিকের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স তো দেখতে হবে, তার গ্রহণযোগ্যতা জনমানুষে সেটাও দেখতে হবে, সে দলীয় কিনা। কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে কাঠামোগত ভাবে বিটিভি হচ্ছে একটা ঢোল, সরকারের ঢোল। আজকে বিটিভির কোনো গ্রহণযোগ্যতা নাই, জিরো গ্রহণযোগ্যতা। বিটিভিতে যদি আজকে আপনারা আমার একটু প্রশংসা করা হয় 10 মিনিট, এটা একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে আমাদের জন্য, এটা হলো বাস্তবতা। সেই জন্য আমরা, আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা হচ্ছে যে আমরা সঠিক সংবাদটা জানতে চাই। এখন এই সঠিক সংবাদের জন্য আমরা কার কাছে যাই? মেঘনা গ্রুপের পরিচালিত 71 টিভির কাছে যাই, আমরা বিটিভির এর কাছে, বসুন্ধরা গ্রুপের যেসব আছে, নিউজ 24 কিংবা আপনার আরো সব ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দ্বারা পরিচালিত টিভি, রেডিও, পত্র পত্রিকার কাছে আমরা সঠিক সংবাদটা চাই। অথচ বাংলাদেশের ট্যাক্স পেয়ারদের মানি দ্বারা পরিচালিত হয় বিটিভি। এবছরের বাজেট হচ্ছে 254 কোটি টাকা। বিটিভির কাছ থেকে আমরা পাই না কেন? বিটিভিকে কি বিবিসির আদলে একটা ট্রাস্টের অধীনে পরিচালিত করা যায় না? বাংলাদেশ সরকারের তো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলি ইন্ডিপেন্ডেন্টলি চলে এবং চালানো যায়। আমি মনে করি, ওটা অনেকদিন আপনার সাথে আলাপ করছি, যে বিটিভিকে এখন সময় হচ্ছে যে দেশের যারা আপনার গণ্যমান্য ব্যক্তি আছেন, ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে একটা ট্রাস্ট করে আপনার বিবিসির আদলে হোক বা ভয়েস অফ আমেরিকার আদালতে হোক। ভয়েস অফ আমেরিকা অনেকটা আমেরিকার কথা বলে, কিন্তু বিবিসি ইন্ডিপেন্ডেন্ট। আমরা মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সোর্স চাই, এবং সেই সংবাদ যেন আমরা বিশ্বাস করতে পারি। কারণ সেই সংবাদ প্রতিষ্ঠান হচ্ছে আমার টাকায় পরিচালিত, আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা পরিচালিত। তার কাছ থেকে আমি সত্য কথাটা আশা করতে পারবো না
আবার আশা করতে হবে যে বসুন্ধরা পরিচালিত টিভির কাছ থেকে, পত্রিকার কাছ থেকে, মেঘনা গ্রুপের, তাদের তো ডেফিনেটলি তারা ব্যবসা প্রতিষ্ঠান, তারা তো তাদের ইন্টারেস্ট দেখবে। আর এই বিটিভি দেখবে বাংলাদেশের জনগণের ইন্টারেস্ট, রাষ্ট্রের ইন্টারেস্ট দেখবে। সুতরাং আমি মনে করি যে কে কাকে নিয়ে আপনি নিয়োগ দিলেন, অতীতে তো অনেক লোক নিয়োজিত হয়েছে, ভালো ভালো লোক নিয়োজিত হয়েছে, কিন্তু এই বিটিভির যে গ্রহণযোগ্যতাটা কখনোই আনতে পারে নাই। শুধুমাত্র একটা ক্ষেত্রে বিটিভির খুবই সাকসেসফুল, সেটা হচ্ছে যে নাটকে তারা ব্যাপক দিয়েছে। কিন্তু নাটকে হবে না তো, আপনার সংবাদটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, একটা প্রশ্ন মঞ্জুর আহমেদ চৌধুরী কিন্তু উঠিয়েছেন, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। সেটা হলো, যদি আমি ওনার বক্তব্য না শুনতে পারি তাহলে আমি কি করে বুঝবো ওটা কি হেড স্পিচ অথবা নর্মাল স্পিচ? এটা হলো সেই ডিম আগে না মুরগি আগের মতো হয়ে গেল। আপনি একটা ডিম পেলেন, আপনি ভাবলেন এই ডিমের মাঝখান থেকে কি বেরোবে, মুরগি বেরোবে নাকি হাঁস বেরোবে নাকি কোনো কুৎসিত? উনি বলছেন যে একটা এরকম অভিযোগ ছিল, সেখানে আমরা লোক পাঠিয়েছিলাম, সেই বাসায় 2টো এসি চলে, তারপরে ফ্যান চলে, তারপরে ফ্রিজ চলে, তারপরে ব্লেন্ডার চলে, তাদের বিল এসেছে 7,000 টাকা। তো 7,000 টাকা দিয়ে এতগুলো জিনিস চালানোর জন্য পৃথিবীর কোথায় আপনি পাবেন? আর তো আমার কাছে না ওনার কথাটা, মানে ওনার কথা বলার যে ভঙ্গি, যে অ্যাটিটিউড, যে ওনার, আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে। আমি কেবল ওনাকে প্রশ্ন করতে চাই, ভাই, যাদের বাসায় 2টো এসি আছে, 2টো এসি কি 24 ঘন্টা চলে? অনেকে কিন্তু বাধ্য হয়ে, যে বাসায় অসুস্থ লোক আছে অথবা শিশু আছে অথবা নানা ধরনের লোকজন যারা আছে, তারা একাধিক এসি কিন্তু কেনেন না, আমি তা বলবো না। এসির ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে, এটাও আমি অস্বীকার করবো না। কিন্তু যারা এসি কেনেন তারা কি সারাক্ষণ এসিটা চালিয়ে রাখেন? আমার তো ধারণা যে কোনো বাসা যারা বেশি, যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার বাসায় ভাই 2টো এসি আছে। আমার এসি কিন্তু আগে ছিল না, এটা আমি রিসেন্টলি কিনেছি। আমি রেকর্ডিং করার সময় এসিটা লাগে, এসি কিনেছি। আর আমার বেডরুমে একটা এসি আছে। কিন্তু আমার এই 2টো এসি কখনো টানা 5-6 ঘন্টা চলেছে কিনা আমার সন্দেহ, কখনোই না। তাহলে যারা এসি চালান, উনি যে 2টো এসির হিসাব দিলেন, 7,000 টাকার বিল কেন আসবে না? আসবে না। উনি আবার উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর কোন দেশে এই টাকা দিয়ে, এত কম টাকা দিয়ে এতগুলি জিনিস চালানো যায়? প্রথমত আমার কথা, ওনার 1 নম্বর এসি সারাক্ষণ চলে না। যেটা ব্লেন্ডারে কত ওয়াট খরচ হয় আমি জানি না, খুবই কম হওয়ার কথা। আর ব্লেন্ডার কোনো বাসায় দেখেছেন যে সারাদিন ব্লেন্ডার ঘুরতে থাকে? ব্লেন্ডার তো আপনি যখন কোনো একটা কিছু ক্রাশ করবেন তখন চালাবেন, তাই না? এটা তো সারাদিনে 10 মিনিটে চলে কিনা আমার সন্দেহ। উনি একটা হিসাব দিয়ে দিলেন। আমি বরং মন্ত্রী সাহেবকে বলতে চাই, দেখেন ভাই, আপনারা তো সরকার গঠন করেছেন, সরকারের দায়িত্ব কিন্তু কেবল বিল আদায় না, একটা মানুষের মধ্যে সেই বিল দেওয়ার সক্ষমতা তৈরি করাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা কি এই সময়ে আপনার দায়িত্ব নেয় 6 মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়েছেন না? বাড়িয়েছেন। জুন মাসে বিদ্যুতের দাম বাড়িয়েছেন এবং অ্যাভারেজে প্রায় 17% দাম বাড়িয়েছেন। মানে আগে যদি 100 টাকা দেওয়া হতো, এখন সেটা 117 টাকা দেবে, এই সিস্টেম আপনারা করেছেন। এই সময় কি মানুষের আয় বেড়েছে? আয় বাড়ানোর ব্যবস্থা করতে পেরেছেন আপনারা? মানুষের ব্যয় বাড়ানোর দায়িত্ব যদি আপনাদের হয়, মানুষের আয় বাড়ানোর দায়িত্ব তো আপনাদের, আপনারা কি সেই দায়িত্বটা পালন করতে পেরেছেন? সরকার যখন যে হবে, তার কাজটা কি? কেবল মানুষের কাছ থেকে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে টাকাটা নেওয়া, নাকি মানুষের পকেটে যাতে আরো বেশি টাকা আসে তার ব্যবস্থা করে দেওয়া? খালি ওই নীলকরদের মতো কথা বললে তো হবে না। দেখুন, এই বিদ্যুৎ বিল নিয়ে যে সংশয়টা, তারা যেটা বলার চেষ্টা করছে সরকার, যে মানুষ অহেতুক চিৎকার চেঁচামেচি করছে, আসলে বিদ্যুৎ বিল বাড়ানো হয় নাই, কিছু হয় না, এরকম। তো এই জিনিসটা আমি আরও একটু উপলব্ধি করার জন্য, আমি তো নিজের বুঝি আমারও বিদ্যুৎ বিল দিতে হয়েছে, আপনাদেরকেও দিতে হচ্ছে। তো আমি এটা উপলব্ধি করার জন্য আমি আমার চ্যানেলে একটা
জরিপের মতো করেছিলাম। সেখানে আমার প্রশ্নটা ছিল, আমি আপনাদের একটু পড়ে শোনাই। প্রশ্নটা ছিল যে অনেকে অভিযোগ করেছেন গেল মাসে তাদেরকে বাড়তি বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছে। বিপরীতে সরকারের বিদ্যুৎ বিভাগের এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে এমন অভিযোগের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ক্ষেত্রে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? এই ছিল আমার প্রশ্ন। আমার এখানে 4টা অপশন ছিল। প্রথম অপশন ছিল আমিও অস্বাভাবিক বেশি টাকার বিল পেয়েছি। দ্বিতীয় অপশন ছিল সামান্য বাড়তি থাকতে পারে, খুব একটা টের পাইনি। আর তৃতীয় অপশন আগের মাসগুলোর মতো স্বাভাবিক বিল পেয়েছি। আর চতুর্থ অপশন বিদ্যুতের বিলের মতো ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামাই না। এই 4টা অপশন ছিল। অস্বাভাবিক বেশি বিল পেয়েছেন এমন লোকের সংখ্যা হলো 87%। আমার এখানে মতামত দিয়েছেন, মানে জরিপে অংশ নিয়েছেন 8500 জন লোক। 8500 জনের মধ্যে 87% লোক বলছেন যে তারা অস্বাভাবিক বেশি টাকার বিল পেয়েছেন। আর সামান্য বেশি বলছেন 7%, স্বাভাবিক বিলের কথা বলছেন 4%, আর এটা নিয়ে মাথায় ঘামান না এমন লোক হলো 3%। এখন এই যদি হয় হিসাবটা, এই হিসাবে বেশিরভাগ মানুষ বলছে যে বিল বেশি পেয়েছেন। আর আমাদের মন্ত্রী বলছেন এটা কোনো বেশি বিল না, এটাই স্বাভাবিক। তাহলে এই লোকগুলি কি বুঝতে পারছে না? দেখুন, মধ্যবিত্ত কথা আমি জানি, আমি নিজের জীবন দিয়ে বুঝি। বিল বেশি হলো কি কম হলো এটা বোঝা খুব সহজ, কারণ আমরা তো প্রতি মাসে বিল দিই। আমাদের এই বিদ্যুৎ বিলের জন্য একটা বাজেট থাকে। আমরা ধরে নেই এই টাকাটা আমাকে বিল হিসেবে দিতে হবে। যখন নাকি অস্বাভাবিক রকম আসে, যখন কষ্ট হয়, আমরা তো বাজেটটা মেলাতে পারি না। সবারই কিন্তু একই অবস্থা। মন্ত্রী টের পান না, মন্ত্রীর কাছে 7000 টাকা কোনো ব্যাপার না। উনি হয়তো যায় মাঝে মাঝে, সকালে যায় নেয়া অথবা দুপুরে যায় নেয়া, একবেলা 5 স্টার হোটেলে খাইতে ওনার 10,000 টাকা খরচ হয়ে যায়। উনি বুঝেন না, উনি বুঝবেনও না। যে ব্যক্তি আমাদের এই মন্ত্রী টুকু সাহেব, ওনার বোঝার কোনো কারণ নাই। উনি অনেক বড় লোক মানুষ। সমস্যাটা এখানেই, সরকার যখন বড় লোকদেরকে মন্ত্রী বানায় দেয় তখন তারা গরিবের দুঃখ বুঝবে না। তো তারা তো বুঝে, তাদের কাছে তো 7000 টাকা কোনো টাকাই নেয়। কিন্তু আমাদের অনেক বাংলাদেশেরই অনেক চাকরিজীবী আছে, বেসরকারি চাকরিজীবী আছে, যাদের বেতন 15,000 টাকা, 20,000 টাকা বেতন। তো তার থেকে যদি তাকে মানে বিদ্যুৎ বিলের জন্যই যদি তার 5 টাকাও বেশি খরচ হয়, তবুও সে টের পায় যে গত মাসে এই টাকা বিল হলো, এই মাসে এত টাকা বিল কেন। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় বিদ্যুৎ লাইটটা, আজকাল তো মনে করেন LED লাইট, 15 ওয়াট 10 ওয়াট হলো বিদ্যুতের বিল আসে। তো ওই লাইটটা পর্যন্ত নিভিয়ে যায়। কাজে মানুষ খুব ভালো বুঝে, কিন্তু মন্ত্রী সাহেবরা বুঝেন না। আমাদের দুর্ভাগ্যটা এখানে। আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে। আমি এই যে জরিপটা করেছিলাম না, এখানে কমেন্টের একটা অপশন ছিল, প্রায় 100 কমেন্ট এখানে পড়েছে। আমি কয়েকটা কমেন্ট আপনাদের একটু পড়ে শোনাতে চাই, তাহলে আপনি বুঝবেন যে বাস্তবতাটা কি। একজন মিস্টার আব্দুর রব, উনি বলেছেন যে গত 3 মাসে, আমার গত 3 মাসের বিদ্যুৎ বিলের তালিকা উনি দিয়েছেন। মে মাসে 930 টাকা, জুন মাসে 1950 টাকা, জুলাই মাসে 1360 টাকা। মানে জুন মাসের বিলটাই উনি জুলাই মাসে পেয়েছেন। এটা পেয়েই কিন্তু আতঙ্কিত হয়েছেন। কোথায় 930 টাকা আর কোথায় 1950 টাকা, ভাবুন একবার। আবার আরেকজন লিখেছেন মিস্টার আহমেদ পারভেজ, উনি লিখেছেন নজিরবিহীন বাড়তি বিল এসেছে, ভাষায় বোঝানো সম্ভব না। 2500-2600 টাকার বিল এবার এসেছে 8000 প্লাস। আল্লাহ এই সমস্ত দুর্নীতিবাজগুলোর বিচার করুক, আমিন। তার মানে উনি মানে স্ট্রেট ওয়েতে এদেরকে বদদোয়া দিয়েছেন। যদি বদদোয়ায় কাজ হয়, এই বদদোয়া কার গায়ে লাগবে? বিদ্যুৎ বিভাগের গায়ে লাগবে, এই মন্ত্রীর গায়ে লাগবে, এই সরকারের গায়ে লাগবে। আর আপনি যদি ভাবেন বদদোয়ার পাত্তা দিই না আমরা, তাহলে কিছু সমস্যা নাই। আমি দু একটা ঠিক নেগেটিভ না, একটু ব্যঙ্গাত্মক কমেন্টও পড়ে শোনাতে চাই। 2টো কমেন্ট পড়ব, বেশি না। 2জন লোক একটু ব্যঙ্গ করে বলেছেন। একজন হলো আবদুল্লাহ আল বাকি, উনি লিখেছেন সমস্যা কি বাড়লে? আমরা তো 2024 সালে এটাই চেয়েছিলাম, এখন চিৎকার করছি কেন?
আরো বাড়ুক। দেখুন, একটা সিম্পল বিষয়, কিন্তু আপনাদের এই যে মানে আপনার দাম বাড়ানো, মানুষের গায়ে লাগানো, এটাকে ওনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওনারা নিয়ে যাচ্ছেন একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে নিয়ে যাচ্ছেন। হয়তো ওই সরকার থাকলেও পারত, কিন্তু লোকে কিন্তু এভাবেই বিচার করে। আপনারা যখন না পারবেন, তখন লোকে অতীতের সঙ্গে আপনাদেরকে কম্পেয়ার করবে। এই জিনিসটা আমি বারবার বারবার সরকারকে বলছি, বিভিন্ন সময় বলছি যে ভাই, আপনাদের বেশি সতর্ক থাকতে হবে। এই কারণে ঠিকই এই কাজটা তারা কিন্তু মানুষ কিন্তু করছে। আমি আরেকটা কমেন্ট পড়ছি, এটা লিখেছেন মৃন্ময়ী শশী। তিনি লিখেছেন, বিল যাই আসুক, আসার খবর হচ্ছে বর্তমানে কোনো চোর নেই এই দেশে। আলহামদুলিল্লাহ, চোরগুলো সব ডাকাতে পরিণত হয়েছে। ডাকাতগুলো আসলে চোরের ছদ্মবেশে ছিল কিছুদিন, কিন্তু বেশ একটা সুবিধা করতে পারে নাই। নির্বাচনের পর বিসমিল্লাহ বলে নেমে পড়েছে। তাদের কার্যক্রমে এখন পর্যন্ত বড় কোনো বাধা আসে নাই, আশা করি তার সম্ভাবনাও কম। তাদেরও প্ল্যানারদের সুস্বাস্থ্য কামনা করছি, আমিন। দেখুন, এটার মধ্যে উনি কিন্তু এক ধরনের ব্যঙ্গ করেছেন বর্তমান যারা সরকার আছেন তাদেরকে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য আসতেই থাকবে উপহার হিসাবে। মানুষ এভাবে বিবেচনা করে। আপনারা যে ভাবছেন আমি মাত্র 17% বিদ্যুৎ বাড়াইছি, ভাবছেন হয়তো, কিন্তু সেই 17% যে যায়নি একটা ফ্যামিলির জন্য কতটা বাড়তেছে। আপনি বেতন বাড়ান নাই 1%, বিদ্যুতের বিল বাড়তেছে 17%। যখন আপনি বিদ্যুতের বিল 17% বাড়াবেন, তখন এই বাড়তি বিলটা প্রত্যেকটা পণ্যের মধ্যে যে পড়বে। জ্বালানির দাম বাড়া মানে যত রকম পণ্য বাজারে আছে প্রত্যেকটার মধ্যে দাম, এটা 17% যদি বিদ্যুৎ বাড়ান, ওখানে যে কমপক্ষে 30% বাড়বে। বাজারে যে দেখেন মাছের দাম, সবজির দাম, ভোগ্য পণ্যের দাম, তৈজসপত্রের দাম, সব কিছুর দাম কিন্তু একই হারে বাড়তে থাকবে। তার মানে পুরো জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে কমপক্ষে 30%। মানুষের আয় বাড়তেছে না, তো আয় না বাড়লে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন? দেখুন, বিদ্যুতের দাম জুন মাসে বাড়ানো হয়েছে, আমি বলেছি সেটা। এখন বিদ্যুতের দাম কত জানেন? যদি আপনি 50 ইউনিটের কম খরচ করেন, তাহলে আপনার বিদ্যুতের বিল হবে প্রতি ইউনিটের দাম 5 টাকা 32 পয়সা। 50 ইউনিটের কম কেউ খরচ করতে পারে না। ভারতের দিল্লিতে যখন অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল, তারা 100 ইউনিটের কম যারা খরচ করতো বিদ্যুৎ, তাদেরকে বিদ্যুৎ বিলই নিত না। কিন্তু 100 ইউনিটের কম খরচ খুব কম লোকই করতে পারতো। কারণ আপনি যদি একটা ফ্যান চালান, সিম্পলি একটা ফ্যান যদি আপনি চালান, যেমন একটা ফ্যানের যদি আপনার 150 ওয়াট হয় অথবা 100 ওয়াট যদি হয়, আজকাল অনেক পাওয়ার থেকে ছেড়ে চলে গেলেন কেন? মানে এই সকল কথাবার্তা যে স্ক্রিপ্ট লিখিত এবং শেখানো, এটা একটা তেলাপোকাও বুঝতে পারে। কিন্তু টিকিট কেটে 50 টাকার টিকিট কেটে লোকজন সেখানে যাচ্ছেন এবং এই ধরনের কথাবার্তা বলে মূলত শেখ হাসিনাকে লাইমলাইটে আনা হচ্ছে। যারা করছেন তারা হয়তো মনে করছেন এই কাজ করলে শেখ হাসিনার খুব অপমান হবে, মানুষজন বাহাবা দেবে, কিন্তু আলটিমেটলি এ সকল কথাবার্তায় ঘুরে ফিরে শুধু শেখ হাসিনা প্রসঙ্গ আসছে এবং তার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। তদ্রূপ এই যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটি করলেন, এই সংবাদ সম্মেলন নিয়ে পুরো 1 সপ্তাহের বেশি সময় ধরে করার আগে, মানে সংবাদ সম্মেলন করার আগে পুরো 1 সপ্তাহ জুড়ে শুধুমাত্র বিতর্ক। তিনি কি জীবিত না মৃত? তিনি কি শুধু অডিও বার্তা দেবেন নাকি ভিডিও বার্তা দিবেন? তারপর কেন এই সময় এই কাজটি তার করা দরকার, কি তিনি বলতে চান? তারপর বিদেশে বসে কেন এই সমস্ত জিনিসপত্র করছেন? এরকম হাজারো প্রশ্ন আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এবং সেই সংবাদ সম্মেলনের একদম আগে বা 1 দিন 2 দিন আগে মোটামুটি প্রচার হয়ে গেল যে তিনি আগের মতোই আগে রেকর্ড করা তার যে বক্তব্য, সে বক্তব্য তিনি দেবেন।
কিন্তু বাস্তবে দেখা গেল যে তার এই সংবাদ সম্মেলনটি ছিল একটি মাল্টি ডাইমেনশনাল, যা অতীতে কখনো তিনি করেননি। তার একটি ভাষণ ছিল, সম্ভবত সেটি রেকর্ডেডও হতে পারে, সরাসরি হতে পারে, কিংবা ধরুন সেটি লিখিত হতে পারে। তার একটা ভাষণ ছিল। এই ভাষণটা তিনি ইচ্ছা করে দিয়েছেন যেন লোকজন বিতর্ক করার সুযোগ পায়, এবং লোকজন প্রথমে মনে করে যে তিনি এটা রেকর্ডের ভাষণ দিয়েছেন। কিন্তু যখন তাকে সরাসরি প্রশ্ন করা হলো, কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে না দিয়ে খুব কৌশল করে বললেন যে এই বিষয়টি আমার ছেলে বলবে। আবার কিছু প্রশ্নের উত্তর তিনি নিজে দিলেন। তার বক্তব্য দিতে গিয়ে তিনি হেসেছেন রীতিমতো। অন্য সময়ের মতো তিনি কাঁদেননি। তার আচার আচরণ, চালচলন, কথাবার্তায় দৃঢ়তা ছিল, এবং পুরো ভাষণটির মধ্যে এবং তার বক্তব্যের মধ্যে এটি যে কোনো এআই নির্মিত নয়। তিনি যে সরাসরি কথা বলছেন এটি প্রমাণ করার একটা সর্বোচ্চ চেষ্টা তার ছিল। আপনারা জানেন যে এখন আমি একটু ধীরে ধীরে কথা বলছি, কিন্তু খুব ফ্লুয়েন্টলি যখন আমাকে কেউ প্রশ্ন করে, আমি যেমন এখন একা একা কথা বলছি, ধীরে সুস্থে আস্তে আস্তে, এই ভার্সনটি আসলে যে কোনো মানুষ নকল করতে পারবে এআই দিয়ে। কিন্তু টেলিভিশনে যখন আমি বক্তব্য দেই বা আমাকে যখন কোনো প্রশ্ন করে কেউ, অথবা ওটার কাউন্টারে আমি যে তাৎক্ষণিক জবাব দেই, এটি কোনো অবস্থাতেই এআই দ্বারা সম্ভব নয়। 2 নম্বর হলো যে মানুষ যে স্বাভাবিক গতিতে হাসে ইন জেনারেল, এটা কখনোই এখনো পর্যন্ত কোনো রোবট এটা তৈরি করতে পারেনি। রোবট হাসতে পারে বা হাসার শব্দ করতে পারে, কিন্তু আপনি বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে, শেখ হাসিনা জানতেন যে তাকে নিয়ে কী ধরনের বিতর্ক হবে, লোকজন কী ধরনের কথাবার্তা বলবে, ফলে সেই কথার একটি বৈজ্ঞানিক, একটি জিওমেট্রিক মানে জ্যামিতিক, এবং একটি ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক তিনি ব্যাখ্যা দাঁড় করানোর জন্য তার সেই পুরো সংবাদ সম্মেলনটিকে তিনি একটি ভার্সেটাইল সংবাদ সম্মেলন করেছেন। এই সংবাদ সম্মেলনটিতে তিনি এমন কিছু গোমর রেখেছেন, ফাঁক রেখেছেন, ফোকর রেখেছেন, যেন মানুষ প্রশ্ন করতে, সন্দেহ করতে এবং কল্পনা করতে, আওয়ামী লীগকে নিয়ে কল্পনা করতে মানুষ উদ্বুদ্ধ হয়। এটি তার একটা রাজনৈতিক পলিসি। প্রথমত, এখানে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা ছিলেন না। লোকজন প্রশ্ন করবে কেন ছিলেন না? তাহলে কি তার আগে শেখ হাসিনার সঙ্গে নেই, নাকি শেখ হাসিনা তাদেরকে মাইনাস করেছে, ইত্যাদি নানা প্রশ্ন, হোয়াট এভার মেবি, কিন্তু এটা শেখ হাসিনা চেয়েছেন। তরুণদের মধ্যে কতগুলো অজনপ্রিয় মুখ, ভীষণ রকম অজনপ্রিয় মুখ, যারা ক্ষমতার সময়টাতে কেউ সজীব ওয়াজেদ জয়ের কথা বলে, কেউ অন্য কোনো কারণে ভীষণ রকম বিতর্কিত ছিলেন, অপ্রিয় ছিলেন, অজনপ্রিয় ছিলেন, এবং এখনও আছে। বলতে গেলে তাদের কাউকে এখানে সম্পৃক্ত করা হয়নি। এখানে সাকিব আল হাসানকে আনা হয়েছে, যদিও সাকিব আল হাসান একেবারে নন পলিটিক্যাল। বাংলাদেশে তার গুরুত্ব অ্যাজ এ পলিটিশিয়ান নেই বললেই চলে, এবং তার কথাবার্তা, আচার আচরণ অনেকটা শিশু সুলভ। কিন্তু বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তার যে অবদান এবং তার যে ভূমিকা, এখানে এই পর্যায়ের অলরাউন্ডার, মানে ক্রীড়া জগতে, মানে স্পোর্টস ওয়ার্ল্ডে সাকিব আল হাসানের মতো এই মুহূর্তে দ্বিতীয় কোনো স্টার নেই। তো কাজী তার সেই যে স্টারশিপটি, এটি শেখ হাসিনা ব্যবহার করতে চেয়েছেন এবং সফলভাবে ব্যবহার করেছেন। এবং সাকিব আল হাসানকে ব্যবহার করার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে বা হবে, এটার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এবং সেই ঘটনাগুলো ঘটেছে। তরুণদের মধ্যে তিনি মেয়র মহিউদ্দিন সাহেবের ছেলে মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, তাকে লাইমলাইটে নিয়ে এসেছেন। এর মাধ্যমে তিনি আসলে সামনের একটা ভিশন, যে তিনি কী ধরনের তরুণদেরকে সামনে টানতে চাচ্ছেন, রাজনীতিতে সম্পৃক্ত করতে চাচ্ছেন, তার একটা পোর্ট্রেট তিনি মহিবুল হাসান চৌধুরীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন।
অন্যদিকে জয়কে তিনি যে রাজনীতিতে আনতে চান এবং জয়ও রাজনীতিতে আসতে চান, এবার এই বক্তব্যের মাধ্যমে সেটা মনে হলো। জয় সবসময় অনেকটা বহেমিয়ান টাইপের, মানে টাকা পয়সা, অনেকে যে যাই বলুক তার বিরুদ্ধে বদনাম, কিন্তু বেসিক্যালি ব্যবসা বাণিজ্য করা, টাকা সঞ্চয় করা, তারপরে শেষে খুব ভোগ বিলাসে সেই টাকা পয়সা খরচ করা, এই জিনিসগুলো আমরা সাধারণত দেখিনি তাকে। কিংবা তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে, হয়তো একাধিক প্রেমের ঘটনা ঘটেছে, এটা স্বাভাবিক হিউম্যান বডি মাইন্ড অনুযায়ী যা হওয়ার তাই। কিন্তু নারী নিয়ে, যৌনতা নিয়ে যে বিকৃত রুচি, অন্যের বউয়ের সঙ্গে রাত কাটানো, বন্ধুবান্ধবের স্ত্রীদেরকে নিজের বিছানায় নিয়ে নেওয়া, হলিউড বলিউডের বিভিন্ন নায়িকাদেরকে শয্যাসঙ্গী করা, টাকার বিনিময়ে তাদেরকে ভোগ করা, হানি ট্র্যাপ বলতে যেটি বোঝায়, এই বিষয়গুলো আসলে জয়ের বিরুদ্ধে কখনো ওঠেনি। বাংলাদেশের একটা নায়িকাকে কেন্দ্র করে পুতুলের হাজব্যান্ডকে নিয়ে নানা রকম বদনাম, মাসরুরকে নিয়ে আর বাংলাদেশের একজন কথিত সুন্দরী নায়িকাকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রয়েছে। তো এই স্ক্যান্ডালটি জয় সম্পর্কিত হতে পারত, তাকে নিয়েও তো বলা হতে পারতো যে সে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে এই কাজ করেছে, তারপর সেই রশ্মিকা মান্দানার সাথে এই কাজ করেছে, এগুলো তো বলতে পারতো, কিন্তু এই জিনিসগুলো আসলে আসেনি। সে তার মতো আছে, তার মতো চলছে এবং সে রাজনীতি নিয়ে কখনোই আগ্রহ দেখায়নি। কিন্তু এবারের এই সম্মেলনটির মাধ্যমে মোটামুটি যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, ইট মিনস সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে আসছেন এবং ওয়াজেদ মানে সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও আসতে চাচ্ছেন। এই হলো মোটামুটি ফ্যাক্ট। এখন এই ফ্যাক্ট নিয়ে বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে। প্রথম আলোচনাটা হলো যে এই অনুষ্ঠানটি সাজানো, যাদেরকে আনা হয়েছে, ভাড়া করে আনা হয়েছে, অনুগত, বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে একটি অনুগত সাংবাদিক শ্রেণী তৈরি করে ফেলেছিলেন, ওরকম একটা সাংবাদিক শ্রেণী তিনি সেখানে তৈরি করে ফেলেছেন। বিশ্ব গণমাধ্যম থেকে ভাড়া করা সাংবাদিকদের এনে তিনি এই কাজগুলো করেছেন। এই কথাগুলো একদল বলছে। আর একদল বলছে শেখ হাসিনা আসলে মারা গেছেন, তার কোনো অস্তিত্ব নেই এবং বাংলাদেশে শেখ হাসিনার অনেক আত্মীয় স্বজন এখন, মানে শেখ হাসিনার জমানাতে তারা ভালো ভালো পদে ছিলেন, একটু দূরের আত্মীয়, কিন্তু শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। তো সেই মানুষগুলো ক্রোধের বশে হোক কিংবা পিঠ বাঁচানোর জন্য হোক, কিংবা ওই মানুষগুলো খুব অল্প সময় তারা পেয়েছিল, অল্প সময়ের মধ্যেই যত রকম ২ নম্বরই কাজ আছে সব ২ নম্বরই কাজগুলো তারা করেছে। নদী দখল, খাল দখল, তারপরে ভূমি দখল থেকে শুরু করে সরকারি জমি নিজের নামে লিখে নেওয়া, এই কাজগুলো তারা করেছেন এবং এই কাজগুলো করার জন্য রীতিমতো কোম্পানি গঠন করে ফেলেছিলেন। তো এরকম অনেকগুলো মানুষ আছেন যারা এখন নিজেরাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা মূলত মরে গেছে, ২ মাস আগে মরে গেছে, কোথায় দাফন কাফন করা হচ্ছে বা হয়েছে এগুলো বলে দেওয়া হয়েছে এবং কয়জন লোক সেখানে ছিল ইত্যাদি ইত্যাদি। ভাগ্য ভালো এখন পর্যন্ত তারা কেউ বলেনি যে তাকে হিন্দু রীতিতে চিতায় নেওয়া হয়েছে এবং তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার যে দেহ এটা ভস্ম করে দেওয়া হয়েছে, এই কথাটা এখনো পর্যন্ত কেউ বলেনি। তো এরকম একটা গ্রুপ রয়েছে। তারপরে তার ভয়েস, সে যে কথাগুলো বলেছে এটা এআই নির্মিত। এরপরে আবার তিনি কেন মুখ দেখালেন না, এজন্য তার একটা ছবি ভীষণ রকম, মানে ভারতের যে রাষ্ট্রপতি আছে সেই যে দলিত সম্প্রদায় থেকে, তার ছবির অনুকরণে কালো কুচকুচে বয়স্ক একজন মহিলা, সমস্ত মুখের চামড়াগুলো একেবারে কুচকে গেছে। তো এরকম শেখ হাসিনার একটা ছবি তৈরি করে, এআই দিয়ে তৈরি করে বলা হচ্ছে যে এই চেহারাটা তার আসলে এইভাবে নষ্ট হয়ে গেছে, এই চেহারা তিনি আসলে দেখাতে চাচ্ছেন না। ভীষণ রকম, যেটা মেকআপ দিয়েও, মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, মেকআপ দিয়েও এই চেহারাটা ভালো করা যাচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনসম্মুখে আসেননি। এখন ঘটনা যাই হোক না কেন, আমরা এই যে আলোচনা করছি, আমরা কথা বলছি, আমাদের এই কথার কারণে সরকার উত্তেজিত হচ্ছে, অস্থির হচ্ছে, বিভিন্ন জায়গাতে রেড অ্যালার্ট জারি হচ্ছে, বিভিন্ন জায়গাতে সতর্কতা গ্রহণ করা হচ্ছে এবং এই শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশে
মহিবুল হাসানের চৌধুরীর বাড়িতে আগুন লাগছে, সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আবার সেই আগুনের খবর সারা দুনিয়ার মিডিয়াতে চলে আসছে। বাংলাদেশ সরকার খুব রাগ করেছে ভারতের উপর, কেন ভারত এই শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একবার বলছেন, কোথায় শেখ হাসিনা? শেখ হাসিনার নামে কেউ আসে নাকি? শেখ হাসিনার কেউ আসে তার ছবিকে দেখা গেছে? ইট মিনস তিনি তো জীবিত নন, বা এটা এআই নির্মিত। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? ভালো কথা। এই কথা যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একই সময় আবার তার পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে ভারত